সাদাচর উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি শামসুন নাহার তাহবিন পুনরায় সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর একটি ক্লাস নেব। বিষয় হচ্ছে জীববিজ্ঞান অধ্যায় দ্বিতীয়, জীবকোষ ও টিস্যু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত সপ্তাহে জীবকোষ ও টিস্যু থেকে তোমরা কোষ সম্বন্ধে জেনেছ, উদ্ভিদকোষ প্রাণীকোষের মধ্যে পার্থক্য জেনেছ, আদিকোষ ও প্রকৃত কোষ সম্বন্ধে জেনেছ। আজকে আমরা এই অধ্যায়ের পার্ট 2-এর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ আজকে আমরা এই অধ্যায়ের পার্ট 2-এর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্বন্ধে জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত সপ্তাহে যে আমি কোষটি এঁকেছিলাম সেই কোষে এটি ছিল নিউক্লিয়াস আর এটি ছিল কোষ গহ্বর। পাশাপাশি তোমরা এ ধরনের একটি অঙ্গাণু দেখেছ যেটিকে আমরা কি বলেছি, মাইটোকন্ড্রিয়া। আর এই যে প্রোটোপ্লাজমের মধ্যে জেলির মতো পদার্থ ছিল সেটিকে আমরা কি বলেছিলাম, সেটিকে বলেছিলাম সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি? নিউক্লিয়াস ছাড়া কোষের প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত জেলির মতো স্বচ্ছ পদার্থ দ্বারা গঠিত অঙ্গাণুকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে যে সকল অঙ্গাণু থাকে সে সকল অঙ্গাণুকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই যে সাইটোপ্লাজমটি আছে, এই সাইটোপ্লাজমটি জেলির মতো বলছি, এটাতে একটি অর্ধতরল সমসত্ব পদার্থ থাকে। অর্ধতরল সমসত্ব কলয়েডধর্মী পদার্থ থাকে, যেটিকে আমরা বলছি ম্যাট্রিক্স। বর্তমানে একে হায়ালোপ্লাজমও বলা হয়ে থাকে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে কোষ আবরণী দ্বারা গঠিত না কোষ আবরণী থাকে না তার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, দুই হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আমরা কটি ভাগে ভাগ করছি? দুটি ভাগে। কি কি? এক হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, দুই হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কাকে বলে এ সম্বন্ধে এখন তোমরা জানবে। যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ দুই স্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে তাকেই বলা হয় ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ঝিল্লি দ্বারা গঠিত নয় তাকেই বলা হয় ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনগুলো? ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর প্রথমেই আছে মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিড, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, প্লাস্টিড, লাইসোসোম,
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন, কোষ গহ্বর, এবং সেন্ট্রোসোম। ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কি কি? ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন, কোষ গহ্বর এবং সেন্ট্রোসোম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে সর্বপ্রথমে মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে জানব। অর্থাৎ আজকের পাঠ থেকে তোমরা মাইটোকন্ড্রিয়া কী তা ব্যাখ্যা করতে পারবে, মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করতে পারবে এবং এর কাজ বিশ্লেষণ করতে পারবে। তাহলে এসো আজকে আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে জানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি কিসের চিত্র? আগে পড়ানো হয়েছে, তোমরা বলতে পারবে যে চিত্রটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার। তাহলে চিত্রটি মাইটোকন্ড্রিয়ার। এটি কি মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর, অর্থাৎ দুইটি স্তর। আর এই যে বৃন্তক পদার্থ দেখতে পাচ্ছ, এটিকে আমরা কি বলছি? অটোসোম। আর আঙ্গুলের মতো এই যে ঝুলে থাকা অঙ্গ, এটাকে কি বলা হচ্ছে? ক্রিস্টি। আর এই যে তরল পদার্থ সমসত্ব জেলির মতো ঘন অংশ, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মাইটোকন্ড্রিয়াটি আছে, এর গঠনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গিয়ে ভৌত গঠন, আরেকটি হচ্ছে গিয়ে রাসায়নিক গঠন। ভৌত গঠন ও রাসায়নিক গঠন। আমরা এখন পড়ব ভৌত গঠন। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনে যে সকল অঙ্গাণু নিয়ে গঠিত সেগুলো কি কি বলেছি? ঝিল্লি বা আবরণী, অটোসোম, ক্রিস্টি, ম্যাট্রিক্স। আরেকটি আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি হচ্ছে প্রকোষ্ঠ। তাহলে প্রথমে আছে আমাদের ঝিল্লি বা আবরণী। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা গঠিত। কয় স্তর? দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা গঠিত। এই মাইটোকন্ড্রিয়াটির দুই স্তর লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এই যে ঝিল্লিটি দেখতে পাচ্ছ, এটি কি দ্বারা গঠিত? লিপিড এবং প্রোটিন।
যার দরুন মাইটোকন্ড্রিয়ার এই দ্বিস্তরকে বলা হয় লাইপোপ্রোটিন পর্দা। কি বলা হয়? লাইপোপ্রোটিন পর্দা। এই যে দুইটা স্তর আছে, এই দুই স্তরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। কত? 6 থেকে 8 ন্যানোমিটার। বাহিরের স্তরটি মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি খাঁজযুক্ত। আবারও বলছি, বাহিরের স্তরটি মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি খাঁজযুক্ত। এখন হচ্ছে প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার বাহিরের ফাঁকা স্থানটিকে, দুই স্তরের মধ্যবর্তী ফাঁকা স্থানটিকে বলা হয় অন্ত বা বহিরের কি প্রকোষ্ঠ, বাহিরের প্রকোষ্ঠ। আর ভিতরের যে ম্যাট্রিক্স দ্বারা পরিপূর্ণ তরল পদার্থ ঘন জেলির মতো আছে, এটাকে বলা হচ্ছে গিয়ে আন্তঃপ্রকোষ্ঠ। অর্থাৎ একটা হচ্ছে আউটার, আরেকটি হচ্ছে ইন্টার। পরবর্তীতে আছে আমাদের পৃষ্ঠে। বাহিরের পর্দাটি মসৃণ, পূর্বেই বলা হয়েছে, আর ভিতরের পর্দাটি খাঁজযুক্ত। এই খাঁজযুক্ত পর্দাটি ক্রমশ বাঁচ হয়ে ভিতরের দিকে ঝুলে পড়েছে এবং দেখতে অনেকটা দেখো আঙ্গুলের মতো অবিক্ষেপণ সৃষ্টি করেছে। এই অবিক্ষেপণগুলোকে বলা হচ্ছে পৃষ্ঠে। ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভেতরে অর্ধতরল সমসত্ব ঘন জেলের মতো দানাদার যে অংশ দেখা যাচ্ছে তাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্স। আর এই যে প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠে মূলত দেখা যাচ্ছে যে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এগুলো থাকে না। তারপর আছে অটোসোম। এই যে ঝুলে থাকা আঙ্গুলের মতো অংশ, এর গায়ে তোমরা দেখতে পাচ্ছ যে গোলাকার পদার্থ আছে, একে বলা হয় সবৃন্তক গোলাকার পদার্থ কিংবা অটোসোম। একে কি বলা হয়? সবৃন্তক গোলাকার পদার্থ বা অটোসোম। এতে এনজাইম থাকে। এটিপি তৈরি করার জন্য আমাদের কিসের দরকার হবে? এই কোষের মাইটোকন্ড্রিয়ার অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি করার জন্য এনজাইম এবং কোএনজাইমের দরকার হবে। এটা কোথায় সজ্জিত থাকছে? এই অটোসোমে সজ্জিত থাকে। তাহলে আশা করছি তোমরা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন সম্বন্ধে সুস্পষ্ট ধারণা লাভ করেছ। এবার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনে আমরা দেখতে পাই যে মাইটোকন্ড্রিয়ায় তোমার ডিএনএ থাকে, আরএনএ থাকে, রাইবোসোম থাকে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এতে 100 প্রকার এনজাইম, 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম থাকে। এতে 64%, 64% প্রোটিন থাকে। এতে 4% লেসিথিন থাকে। এতে কোলেস্টেরল থাকে, 10% ফ্যাটি অ্যাসিড থাকে এবং লিপিডের মধ্যে দেখা যাচ্ছে যে ফসফোলিপিডই হচ্ছে 90%। 90%ই হচ্ছে ফসফোলিপিড। লিপিডের মধ্যে 90%ই হচ্ছে ফসফোলিপিড। আবার বলছি রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনে দেখা যাচ্ছে যে এতে 64% প্রোটিন থাকে, এতে 4% লেসিথিন থাকে, এতে স্নেহজাতীয় পদার্থ থাকে, 10% কোলেস্টেরল থাকে, লিপিড থাকে। লিপিডের মধ্যে 90%ই হচ্ছে গিয়ে ফসফোলিপিড। এতে গ্লিসারলডিহাইড থাকে এবং মাইটোকন্ড্রিয়ায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম থাকে। এছাড়াও এতে অজৈব পদার্থ বিদ্যমান থাকে। এতে 0.5% রাইবোনিউক্লিক অ্যাসিড এবং সামান্য পরিমাণে ডিএনএ ও রাইবোসোম
থাকে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইটোকন্ড্রিয়ার ভৌত এবং রাসায়নিক গঠন সম্বন্ধে তোমরা জেনেছ। আমি তো চিত্রটি এঁকেছি তোমাদের বোর্ডে। এখন আমার হাতে দেখো একটি জীবকোষের অঙ্গাণু আছে। চিত্রের সঙ্গে মিল রেখে তোমরা বলতে পারো এটি কি? মাইটোকন্ড্রিয়া। এখন মাইটোকন্ড্রিয়াটি যে দেখছো, এই মাইটোকন্ড্রিয়া আমরা বলেছি দুই স্তর বিশিষ্ট। এই যে বাহিরের স্তর, অন্তঃস্তর। এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপণ, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে থাকে সবৃন্তক পদার্থ, যেটাকে আমরা বলেছি অটোসম। আর এই যে তরল পদার্থ, একে আমরা কি বলেছি? ম্যাট্রিক্স। আর হচ্ছে গিয়ে এতে কি থাকে? এতে অ্যাটিপি সিনথেসিস অর্থাৎ অ্যাটিপি সংশ্লেষণের অর্গানিজম অঙ্গাণুগুলো থাকছে। আশা করছি মাইটোকন্ড্রিয়ার গঠন সম্বন্ধে তোমরা একেবারে সুস্পষ্ট ধারণা লাভ করেছ। তাহলে এখন আমরা জানব মাইটোকন্ড্রিয়ার কাজ। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ সম্বন্ধে জানব। মাইটোকন্ড্রিয়া কোষের যাবতীয় শক্তি, বিশেষ করে দেখা যাচ্ছে যে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, কি বলছি? ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র ইত্যাদি সংগঠনে সহায়তা করে। এই সংগঠনের ফলে দেহে কি উৎপন্ন হয়? এনার্জি উৎপন্ন হয়। এই এনার্জি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে আমরা শক্তি ঘর, মাইটোকন্ড্রিয়াকে আমরা শক্তি ঘর বা পাওয়ার হাউস বলে থাকি। আবারও বলছি, মাইটোকন্ড্রিয়া কি? সাইটোপ্লাজমের যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয় এবং জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকে আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়া বলি। যেহেতু কোষের যাবতীয় শক্তি এই অঙ্গাণুতে উৎপন্ন হয়, তাই এই অঙ্গাণুর আরেক নাম হচ্ছে শক্তিঘর বা পাওয়ার হাউস। 1898 সালে বিখ্যাত বিজ্ঞানী ব্যান্ডা সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন এবং নামকরণ করেছেন। দুটো গ্রিক শব্দের সমন্বয়ে মাইটোকন্ড্রিয়া শব্দটি গঠিত হয়েছে, যথা মাইটোস, যার অর্থ হচ্ছে সুতা, কন্ড্রিয়ন, যার অর্থ হচ্ছে দানা। তাহলে দুটি গ্রিক শব্দ মাইটোস এবং কন্ড্রিয়ন, যার অর্থ হচ্ছে মাইটোসের অর্থ সুতা এবং কন্ড্রিয়ন অর্থ হচ্ছে দানা, থেকে মাইটোকন্ড্রিয়া শব্দটির উৎপত্তি হয়েছে। যেহেতু মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন হয়, তাহলে এর প্রধান অ্যাক্টিভিটিসই হচ্ছে ক্রেবস চক্র, এসিটাইল চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে দেহে শক্তি উৎপন্ন করা। তাহলে প্রথম কাজ কি? দেহে শক্তি উৎপন্ন করা, এটি একটি কাজ। আর ডিএনএ ও আরএনএ তৈরিতে সহায়তা করা, তারপর হচ্ছে প্রোটিন সিনথেসিসে সহায়তা করা, ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহনে সহায়তা করা, এনজাইম কোএনজাইম এনজাইম এবং কোএনজাইম তৈরিতে সহায়তা করা, শ্বসন প্রক্রিয়া সহায়তা করা এবং চর্বি জাতীয় খাদ্য মেটাবলিজম, যাকে বলা হয় বিপাক, সেই বিপাকে সহায়তা করা। তাহলে আমরা বলতে পারছি এর কাজগুলো কি কি? ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, তারপর হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে দেহে শক্তি উৎপন্ন করা এবং তা নিয়ন্ত্রণ করা, বিপাকে সহায়তা করা। কোন ধরনের খাদ্য? স্নেহ জাতীয়।
যাবতীয় ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণ করা, প্রোটিন জাতীয় উপাদান সংশ্লেষণে সহায়তা করা, ক্যালসিয়াম ফসফরাস পরিবহনে সহায়তা করা, এনজাইম এবং কোএনজাইম উৎপাদনে সহায়তা করা, সর্বোপরি শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এর কাজ সম্বন্ধে জেনেছ। এখন তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, সবাই খাতায় লিখে নাও। কোষের শক্তিঘর কোন অঙ্গাণুকে বলা হয়? চিহ্নিত চিত্রসহ এর গঠন ও কাজ বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজটি কি? বাড়ির কাজ হচ্ছে কোষের শক্তিগড় কোন অঙ্গাণুকে বলা হয়, চিহ্নিত চিত্র সহ এর গঠন ও কাজ বিশ্লেষণ করো। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে ভালো করে জেনেছ। তোমরা সবাই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।